স্যার স্যার ওইগুলো তো স্যার লাইফ সায়েন্স রিলেটেড সাবজেক্ট। অবশ্যই অবশ্যই, হ্যাঁ এক্স্যাক্টলি। আর তোমাদের যে ডিসিশনটা যেটা নিবা, কেমন যে কোন কোর্সটা তোমরা ফলো করবা, এটার জন্য আরেকটু ওয়েট করো। কেমন এখনই তোমরা ডিসিশন নিও না যে হ্যাঁ আমি এটার উপরে করে ফেলবো। জাস্ট ওয়েট অ্যানাদার ইয়ার। বুঝতে পারছো? তোমাদের সবগুলা কোর্স আসুক একটার পর একটা। সো উইদিন 2 ইয়ার্স তোমরা ডিসাইড করো। বুঝতে পারছো? নট নাও। দিস ইজ নট দ্য টাইম টু টেক দ্য ডিসিশন। বুঝতে পারছো? 2 ইয়ার্স পর্যন্ত ওয়েট করো। এর মধ্যে যেটা করতে পারো যে ইংলিশের উপরে তোমরা কিছু কোর্স করে ফেলতে পারো, কেমন ইংলিশটা আগাতে পারো। উইদিন 2 ইয়ার্স ইউ ক্যান ডিসাইড যে কোন সেকশন নিয়ে তোমরা অ্যাডভান্স হবো। লাগে স্যার হ্যাঁ সেট স্যার। হ্যাঁ ওটা স্যার কি কাজে লাগে, মানে সেটটাও কি বাইরে যেতে লাগে? হ্যাঁ, ওইটাও বাইরের জন্য। এটা মেবি কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য, কেমন সেট মেবি, আই এম নট শিওর, বাট এটা কমার্স বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য হয়তো। বুঝতে পেরেছো? মেবি ফ্রম আদার ব্যাকগ্রাউন্ড। ওকে, যাই হোক। সো দেন দ্য নেক্সট থিং ইজ record and update data into reports and databases are required. কেমন এই কাজটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। অ্যাজ এ ফার্মাসিস্ট, অ্যাজ এ কেমিস্ট, এই কাজটা করতেই হবে। যেটাই করো, ইন্ডাস্ট্রিতে একটা টার্ম আছে যে নো ডকুমেন্ট নো ওয়ার্ক। তুমি অনেক অনেক কাজ করলা কিন্তু কোনো ডকুমেন্টে লিখে রাখো নাই, কেমন কোথাও কোনো প্রমাণ নাই যে তুমি এটা করছো। সো অ্যাবসলিউটলি ইট ইজ নট এ ওয়ার্ক। বুঝতে পেরেছো? সো হোয়াট এভার ইউ আর ডুইং ইন ইন্ডাস্ট্রি, যেই কাজটাই করবা, you should have the document with your signature, date. বুঝতে পারছো? এটা ইন্ডাস্ট্রিতে গেলে বুঝতে পারবা যে প্রত্যেকটা জিনিসের রেকর্ড তোমাকে রেখে দিতে হবে। Then participate in preclinical and clinical trials for drugs and the regulatory actions. So এক্ষেত্রে যেটা করতে হবে তোমাদেরকে যে এটা তোমাদের কাজ না অবশ্য, এটা ইন অ্যাডভান্স লেভেলের কাজ। যে একটা নতুন মেডিকেশন, একটা নতুন কেমিক্যাল এন্টিটি, লেটস একটা ড্রাগ যখন ইনভেনশন হবে, সেইটার কি কি অনেক ধরনের ট্রায়াল করতে হয়। প্রি ক্লিনিক্যাল বলতে আমরা বোঝাচ্ছি অ্যানিমাল ট্রায়াল, তাই না? নিশ্চয়ই তোমরা জানো যে প্রথমে ইঁদুর বা গিনিপিগ, কেমন এই ধরনের যে অ্যানিমেলস গুলো আছে, র্যাট, কেমন হরেভার, তোমার র্যাবিট, এগুলোর মধ্যে ট্রায়াল করা হয় এবং একটা মেডিসিন দিয়ে দেখা হয় যে কি ধরনের ইফেক্ট, কি ধরনের সাইড ইফেক্ট, টক্সিসিটি কি কি শো করছে। সো এগুলাকে আমরা বলি প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। আর ক্লিনিক্যাল বলতে আমরা বোঝাচ্ছি হিউম্যান বিংস, কেমন অর্থাৎ ভলান্টিয়ার, হেলদি ভলান্টিয়ার বা তোমার ইল কোনো ভলান্টিয়ার, তাদের উপরে যদি আমরা কোন একটা ড্রাগ যখন অ্যাপ্লাই করি, এটার সাইড ইফেক্ট, টক্সিক ইফেক্ট বা তোমার থেরাপিউটিক ইফেক্ট দেখার জন্য, সো ওইটাকে আমরা বলি ক্লিনিক্যাল ট্রায়াল। বুঝতে পারছো? দিস ইজ দ্য ডিফারেন্স। সো অ্যাজ এ কেমিস্ট, অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ এন ফার্মাসিস্ট, অবশ্যই এই ধরনের কাজগুলো তোমাদের করা যেতে পারে বা হতে পারে ইন দ্য ফিউচার। প্রিক্লিনিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল ফর ড্রাগস অ্যান্ড দ্য রেগুলেটরি অ্যাকশনস। বুঝতে পেরেছো? এবং একটা ড্রাগ কখন অ্যাপ্রুভাল পায়? যখন এরকম ক্লিনিক্যাল বা ক্লিনিক্যাল ট্রায়াল গুলো যখন সাকসেসফুল হয়। কেমন এফডিএ বা এই ধরনের রেগুলেটরি যে অথরিটি গুলো আছে বাংলাদেশের, ডিজিডিএ বা হোয়াটএভার, এরকম রেগুলেটরি অথরিটি যখন দে আর স্যাটিসফাইড যে তোমার রেজাল্ট ইজ ওকে, দেন দে উইল অ্যাপ্রুভ ইউর মেডিসিন, ইউর ড্রাগ, ইউর কেমিক্যাল এন্টিটি। বুঝতে পেরেছো? সো ইউ হ্যাভ টু টেক পার্ট ইন প্রি ক্লিনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মানে ক্লিনিক্যাল স্টাডিজ। Conduct wet chemical testing and analysis of samples that clients request to be examined. অনেক সময় এরকম হয়, লেটস সে ধরো যে কিছু কিছু ড্রাগ, কেমন কোনো চিলড্রেন, কোনো একটা গ্রুপ অফ পিপল ওরা নিচ্ছে কোনো একটা মেডিসিন, বাট নেয়ার পর অসুস্থ হয়ে যাচ্ছে, কেমন কোনো একটা টক্সিক ইফেক্ট তারা সে এফেক্টেড হচ্ছে। দেন কি করলো যে তোমার কোনো একটা কোম্পানিকে বললো যে এটা একটু টেস্ট করে দেন। বুঝতে পেরেছো? দেন তোমরা কি করলা, ওইটা ল্যাবে ওইটা টেস্ট করলাম। So this is also your job, your function to test the samples from outside. কেমন কেউ যদি রিকোয়েস্ট করে কোনো ইউনিভার্সিটি, কোনো পার্টিকুলার পিপল, কোনো গ্রুপ অফ পিপল, then this is the job of a chemist, a pharmacist to test যে আসলেই স্যাম্পলের মধ্যে কোনো ইম্পিউরিটিস, কোনো মেজর কোনো হার্মফুল ইভেন্টস আছে কিনা। কেমন এই ধরনের টেস্টিং গুলো ইউ হ্যাভ টু কন্ডাক্ট টাইম টু টাইম। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা নিয়ে আমরা কথা বলেছি। এন্ড নাও ইট ইজ অলমোস্ট দ্য রিভিউ যে কি ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন। ইন্টারমিডিয়েট লেভেল যেটা তোমরা পড়ে আসছো, তাই না? এবং তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এগুলো ছিল, এন্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর টেকিং দিস বিফার্ম কোর্স, তাই না? যদি তোমাদের বেসিক এরকম না হতো, আই মিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যদি না থাকতো,
definitely you are not eligible to do this degree, তাই না? B.Pharm chemistry, you are not eligible at all. So definitely you have to have the basic knowledge to get admitted into this course. Then আসো ব্যাচেলরের কথা, যেটা তোমরা এখন করছো, তাই না? সেটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের হইতে পারে। লেটস সে একজন লেটস সে অর্গানিক কেমিস্ট্রির উপরে হইতে পারে বিএসসি, বা কেমিস্ট্রির উপরে, বা সিনথেটিক কেমিস্ট্রি, বা বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এবং যেটা তোমরা করছো ফার্মেসি, তাই না? এবং আদার যে বায়োলজিক্যাল সায়েন্স, সেগুলোকে বলা হয় যে অলমোস্ট ইকুইভ্যালেন্ট। কেমন? যেগুলো বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোতে দেখবা যে ওরা লিখে রাখে যে হ্যাঁ, তোমার এই কোর্সগুলো যদি থাকে, বা এই কোর্সে যদি তুমি বিএসসি করো, then you are eligible for this master's course. কেমন? ওরা শুধু একটা কোর্স লিখে না, এরকম 7-8টা কোর্স লিখে দেয়, এবং এগুলাকে ওরা ধরে ইকুইভ্যালেন্ট কোর্স। কেমন? অলমোস্ট একই টাইপের কোর্স ওরা মনে করে। সো ডেফিনেটলি যদি তোমরা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, হোয়াটএভার যেটা নিয়ে অ্যাডভান্স হতে চাও, you should have this bachelor degree. Then what about this master's degree? So I would recommend যে তোমাদের একটা master's degree from outside, from abroad থেকে যদি হয়, it will add a great value. কেমন? তোমাদের এমএসসি, try to do it from abroad, এবং অ্যাব্রোডের কালচার, অ্যাব্রোডের পড়াশোনা নিয়ে আসলেই তোমাদের জানা দরকার। কেমন? অ্যাব্রোডের অ্যাটলিস্ট তাদের যে একাডেমিক কারিকুলাম, সেগুলো নিয়ে আমাদের অবশ্যই জানা দরকার। and there is vast difference between the syllabus, between the lab works in our country as well as from the outside. কেমন? মেজর ডিফারেন্স আছে, আমি বলবো যে 180 ডিগ্রি ডিফারেন্স। বুঝতে পারছো? আমাদের যে পড়াশোনা আর ডেভেলপ কান্ট্রি পড়াশোনা, হ্যাঁ, আকাশ পাতাল ডিফারেন্স। that I have noticed. বুঝতে পেরেছো? এখানে মেইনলি ল্যাব বেসড, সবকিছু হচ্ছে ল্যাব বেসড। থিওরি ধরো 20%, 25%, বাকি 75-80% হচ্ছে ল্যাব ওয়ার্ক। বুঝতে পেরেছো? ইভেন এমন কিছু কোর্স আছে যে কমপ্লিটলি ল্যাব ওয়ার্ক, 2 weeks এর ল্যাব, দেন রিপোর্ট সাবমিশন, দ্যাটস ইট, কমপ্লিট, তোমার কোর্স কমপ্লিট। সো যাই হোক, ট্রাই টু ডু ইট, কেমন, অ্যাব্রড, যে at least এমএসসি ডিগ্রিটা। যাই হোক, সো a postgraduate can find jobs as a quality control chemist, quality analyst, research associate, production executive, as a teacher, তাই না? সো মাস্টার্স ডিগ্রির পরে তোমাদের জবের যে অপরচুনিটি, দ্যাট উইল ইনক্রিজ এ লট। তোমার কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, বা রিসার্চার, কিংবা প্রোডাকশন এক্সিকিউটিভ, ইভেন অ্যাজ এ টিচার, you can start your career. Then what is PhD? নিশ্চয়ই জানো তোমরা, PhD after the master degree, then postdoctoral, যারা খুব বেশি রিসার্চ বা কোনো কিছু ইনভেনশন করতে চাও, তাদের জন্য হচ্ছে পিএইচডি বা রিসার্চ। আর যারা সিম্পল ধরো যে ইন্ডাস্ট্রিতে জব করতে চাও, দেন হ্যাঁ, আবার বলো, বুঝিনি। পিএইচডি করতে কত ইয়ার লাগে? অনার্স 4 ইয়ার, at least 3 years and maximum 10 years. কেমন? ইভেন অনেকে 10 years লেগে যায়। সো মিনিমাম ধরে রাখো 3 years, যদি ঠিকভাবে করতে পারো, at least 3 years needed. বুঝতে পেরেছো? মিনিমাম 3 বছর। 10 ইয়ার্স লাগে কি রিটেক অথবা হচ্ছে যে রিটেক না, রেজাল্ট যদি না আসে, রাইট। অনেক সময় প্রফেসর দেখা যায় যে ভেরি মাচ ফাস্টিডিয়াস হয়, কেমন, খুবই খুঁতখুঁতে টাইপের হয় প্রফেসর, হ্যাঁ, কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড না, দেন তোমাকে অবশ্যই কি করতে হবে, লং টাইম ধরে তোমার রেজাল্ট বের করতে হবে। বুঝতে পারছো? সো ডিপেন্ডস অন দ্য লাক। প্রফেসর যদি ভালো হয়, দেখবা যে হ্যাঁ 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর প্রফেসর যদি একটু বোরিং হয়, একটু অন্য ক্যাটাগরি হয়, then it will take much time. কেমন? 5 years, 6 years, 7 years, even 10 years, ইভেন অনেক সময় আনসাকসেসফুল হয়, অনেকে পিএইচডি কমপ্লিট করতে পারে না। যাই হোক, সো যারা হাইলি ইন্টারেস্টেড ইন রিসার্চ, তাদের জন্য পিএইচডি বা পোস্ট ডক্টরাল দরকার। আর যদি কেউ জব করতে চায়, সিম্পল জব, কেমন, যে লেটস সে ইউরোপিয়ান স্টুডেন্ট যারা, কেমন, মাস্টার্স স্টুডেন্টস, ওদের মধ্যে আমি যেটা দেখলাম যে মেজরিটি তোমার পিএইচডি বা পোস্ট ডক্টরেট এগুলোতে ইন্টারেস্টেড না। বুঝতে পেরেছো? বাইরের দেশের স্টুডেন্ট যারা, মেজরিটি নট ইন্টারেস্টেড। তারা চিন্তা করো যে একটা জব পেলেই এনাফ। বুঝতে পারছো? কারণ হাই স্যালারি জব, সো দ্যাট ইজ এনাফ। পিএইচডিতে তো যে কোনো কিছু নিয়ে রিসার্চ করে, স্যার যদি রিসার্চ করে মানে কিছু যদি ফাইন্ড আউট না করতে পারে, তাহলে অনেক সময় লেগে যাবে, কেমন, অনেক টাইম লাগবে, এবং ইট কুড বি আনসাকসেসফুল। বুঝতে পেরেছো? সো দ্যাট ইজ
some drawbacks of this. যদি ঠিকভাবে রেজাল্ট না আসে দেখা যাবে যে ইউ ক্যানট কমপ্লিট। ইভেন তোমার প্রফেসর তোমাকে বলে দিল যে আই ডোন্ট ওয়ান্ট ইউ এনিমোর, কেমন? সো দেন কমপ্লিট, আই মিন তোমাকে অন্য দিকে যেতে হবে, বুঝতে পেরেছো? এবং এরকম অনেক অনেক কেস অলরেডি আছে যে তোমার 5 ইয়ার্স 6 ইয়ার্স ফ্রাস্ট্রেশন, দেন অনেকে সুইসাইড করে। তোমরা নিশ্চয়ই শুনেছো, অনেকগুলো এক্সাম্পলও আছে যে অনেক পিএইচডি স্টুডেন্ট খুবই খুবই ডিপ্রেশনে থাকে এবং প্রায় সুইসাইডের খবর শোনা যায়। তোমার জাপান বা সাউথ কোরিয়া এইসব কান্ট্রিতেই বেশি দেখা যায় এরকম ঘটনা, বুঝতে পারছো? এবং অনেক বেশি পরিশ্রম, মানে ডে টু নাইট, বুঝতে পারছো? ডে নাইট কাজ করতে হয়, অনেক অনেক পরিশ্রম করতে হয় কিন্তু, বুঝছো? নট এ ম্যাটার অফ জব। পিএইচডি বা পোস্ট ডক্টরাল নট এ ম্যাটার অফ জব। মেডিকেল স্টুডেন্টদের মতো। রাইট 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 এবং এটা ভেরি মাচ বোরিং। এবং এই জন্য আমি যেটা দেখলাম যে ইউরোপিয়ান যারা, ওদের মধ্যে ইন্টারেস্ট খুবই কম, ওরা পিএইচডি বা পোস্ট ডক্টরেট নট ইন্টারেস্টেড এট অল। ওরা চিন্তা করে আমরা একটা জব করবো, দ্যাটস ইট, দ্যাট ইজ এনাফ টু মেনটেন এ লাইফ, বুঝতে পারছো? আর পিএইচডির জন্য কারা বেশি ইন্টারেস্টেড দেখবা যে এশিয়ান লোকজন, ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশ, আশেপাশে যে কান্ট্রিগুলো আছে দেখবা এইসব স্টুডেন্টরাই ভেরি ইন্টারেস্টেড ফর পিএইচডি। বাট ইউরোপ আমেরিকান ওরা দেখবা যে খুবই কম, ওরা আগ্রহী খুবই কম। এবং এই জন্য কি করা হয়, ওদের দেশে ল্যাবগুলো খালি থাকে, বুঝছো? ল্যাবে অনেক স্টুডেন্ট পায় না ওরা, এই জন্য ওরা এই এশিয়ান কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রি থেকে স্টুডেন্ট নিয়ে যায়, আমেরিকা বলো বা জার্মানি বা হোয়াটএভার, জাপান, বুঝতে পারছো? বিকজ দে হ্যাভ শর্টেজ অফ স্টুডেন্টস, দিস ইজ দ্য কেস। এবং আমিও মনে করি যদি কেউ প্যারা না নিতে চায় লাইফে, দেন ডোন্ট নিড পিএইচডি, পোস্ট ডক্টরেট, নট এসেনশিয়াল। কেমন? সিম্পল মাস্টার্স ইজ এনাফ টু মেনটেন এ ভেরি গুড লাইফ, বুঝতে পেরেছো? বাট যদি রিসার্চ, মানে সরকার থেকে টাকা দেয়, ধরেন আমেরিকা যদি পিএইচডি করতে যায় তখন নাকি সরকার টাকা দেয়। ওই এটা যে কি স্যার? বললাম, ওই যে বললাম জিআরই পরীক্ষা দিতে হবে, কেমন? দেন ডেফিনেটলি ইউ গেট স্কলারশিপ ফান্ড, হ্যাঁ অবশ্যই পাবো। মানে স্যার পড়াশোনা করবো, হ্যাঁ দিবে তাহলে আমাকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরা টাকা দিবে, বুঝতে পারছো? ওরা রিসার্চে তো নিশ্চয়ই জানো বিলিয়ন্স অফ ডলার ওরা ইনভেস্ট করে, বুঝছো? আমেরিকানরা অনেক বেশি ইনভেস্ট করে এসব পড়াশোনার উপরে, রিসার্চের উপরে, বুঝছো? হিউজ ইনভেস্টমেন্ট। তো ওদের কাছে $1500 তো কিছুই না, যে একটা স্টুডেন্টকে মাসে $1500 দিচ্ছে, এটা তেমন কিছুই না ওদের দেশে, বুঝতে পারছো? কারণ এখানে নিশ্চয়ই জানো যে খরচ টরচ অনেক বেশি, যেমন আমেরিকাতে তো অনেক খরচ, লিভিং কস্ট। তাহলে জবের মতো কাজ করে, মানে হ্যাঁ পিএইচডি করবো আবার টাকা? অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই জবের মতোই, রাইট। তোমাকে মান্থলি $1500 দিবে মিনিমাম। আর ইউরোপে আমি দেখলাম যে 1200 ইউরো এরকম দেয়, 1200-1300 ইউরো পার মান্থ। ওকে, বুঝতে পারছো? সো দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল কেস, যেটা তোমাকে বলে দিলাম আজকে, প্র্যাকটিক্যাল কেস। এমন পিএইচডি বা পোস্ট ডক্টরেট শুনতে ভালো মনে হয়, বাট ভেরি টাফ, ভেরি চ্যালেঞ্জিং জব, বুঝতে পারছো? সো যদি তোমরা চিন্তা করো যে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে জব করবা, দেন সিম্পল এমএসসি ইজ জাস্ট এনাফ, কেমন? একদম এনাফ। তোমরা এমএসসি করে ইন্ডাস্ট্রিতে অনেক উঁচু লেভেলে যেতে পারবা, ইভেন ম্যানেজার, কেমন? এর উপরও যেতে পারবা। $1500? কি বললাম? 1500? $1500 কত টাকা? 1 লাখ প্লাস, 1 লাখ প্লাস, আমি ধরো 1,20,000 অ্যারাউন্ড। আচ্ছা যাই হোক, 84 দিয়ে 1500 গুণ করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ 80 দিয়ে গুণ করলে হবে, রাইট। কেমন? 1,20,000 টাকা। যাই হোক, সো পোস্ট ডক্টরাল আমরা বললাম যে আরো বেশি ফার্দার রিসার্চ দেন পোস্ট ডক্টরাল, দেন সার্টিফিকেশন কোর্স এন্ড ইন্টার্নশিপ। যেমন এটা একটু দেখো, several online platforms, companies and institutes offer certification courses in organic or analytical chemistry, which will certainly add to the professional credibility and employability of the individual. অনেক সময় দেখা যায় যে অনেক ইনস্টিটিউট থাকে, কেমন? তারা কি করে, এরকম 6 মাস 3 মাস বা 1 বছরের কিছু কোর্স অফার করে, কেমন? কিছু বিষয়ভিত্তিক তারা রিসার্চ অফার করে, যে হ্যাঁ এটা আমরা 1 বছর ধরে করব, সো ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইট, কেমন? সো ইট উইল ভ্যালু, যে তোমার অন্য সার্টিফিকেটের সাথে যদি এই সার্টিফিকেটটা থাকে, সো ইট উইল অ্যাড এ গ্রেট ভ্যালু, কেমন? তুমি যদি অন্য কোনো বড় কোম্পানিতে অ্যাপ্লাই করো, সো ডেফিনেটলি ইট উইল অ্যাড স্পেশাল ভ্যালু,
for that. সো এরকম ইনস্টিটিউট জার্মানিতে অনেকগুলোই আছে, যেমন তোমার ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট বলা হয়, যে হাইলি রেকগনাইজড। কেমন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট, সো ওরা এরকম অনেক ধরনের কোর্স অফার করে, 6 মাস, 3 মাস, 1 বছরের। সো ওয়ান ক্যান ডু that kind of courses. স্যার আচ্ছা, ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিভার্সিটি ওটা কি স্যার ফিজিক্সের জন্য নাকি? নট অনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কেমন এগুলোর উপরে, ইভেন ফার্মেসির উপরেও আছে। দ্যাট মিনস সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে ওরা কাজ করে, ইভেন বায়োটেকনোলজি নিয়ে ওরা কাজ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, then internships also offer experience and guidance to students who are yet to decide on a particular career path. So এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইটা নিয়ে একটু কথা বলা দরকার। ইন্টার্নশিপ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ব্যাচেলর ফার্মেসি এটারও কি আছে, ইন্টার্নশিপ আছে, তাই না? তো ফাইনাল সেমিস্টার শেষ হলে তোমাদের একটা কোম্পানিতে হয়তো 1 মাসের জন্য যেতে হবে, কেমন প্রত্যেককে, আমাদের সবাইকে। তো এটাকে আমরা বলছি ইন্টার্নশিপ। আর বাইরের দেশে যেটা করে, ওরা অন্য কান্ট্রিতে, পাশের দেশে গিয়ে কোনো কোম্পানি বা কোনো ইউনিভার্সিটি বা কোনো একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ওরা এই ইন্টার্নশিপটা করে। কেমন এটা মিনিমাম 6 মাসের হয়, অ্যাটলিস্ট 6 মান্থস। এবং এক্ষেত্রে তারা অনেক সময় ল্যাঙ্গুয়েজ শিখে, ওই দেশের কালচার শিখে, কেমন, অর্থাৎ শুধু এডুকেশন না, কমপ্লিট একটা ট্রেনিং, ওই দেশের কালচার, ল্যাঙ্গুয়েজ, কেমন এডুকেশন সব মিলিয়ে একটা সুন্দর ইন্টার্নশিপ ওরা করে বাইরের দেশে, কেমন। এবং মেইনলি তোমার বিফার্ম, আই মিন ব্যাচেলর যে ডিগ্রি যখন নেয় ওরা, আই মিন গ্রাজুয়েশন টাইম, তখন ওরা এরকম ইন্টার্নশিপ গুলা করে, বুঝছো? এবং দিস ইজ আ গ্রেট থিং ফর দ্যাম। এবং টাকাও পায়, আবার ইন্টার্নশিপও করে, আবার মান্থলি একটা টাকাও পায়, অ্যারাউন্ড 500 ইউরো, আমি যেটা দেখলাম 500 ইউরো 6 মাস। বুঝতে পারছো? সো বাইরের দেশে এগুলো জার্নি করলে টাকা দিয়ে করতে হয়? বাইরের দেশে হচ্ছে তোমার টাকা দেয় উল্টা, বুঝতে পারছো? যেখানে যাবা ওরা টাকা দিবে 500 ইউরো করে। আর আমাদের দেশে তো মনে হয় টাকা দিতে হয় না। নো নো, কেমন, এটা কমপ্লিটলি ফ্রি, এবং উল্টো ওরা টাকা দিবে, বুঝতে পারছো? যেখানে যাবা, যে কোম্পানি, ওরা টাকা দিবে তোমাকে। জাস্ট তুমি গেস্ট হিসেবে ওখানে স্টাডি করতে যাবা আর কি, কেমন, গেস্ট স্টুডেন্ট বলা হবে তোমাকে। গুড। সো দেন স্কিলস রিকোয়ার্ড, কেমন, তোমাদের একাডেমিক স্কিল তো অবশ্যই দরকারি, কেমন, একাডেমিক স্কিল তো মাস্ট, ম্যান্ডেটরি, প্লাস এক্সট্রা কি কি ধরনের স্কিল তোমাদের থাকতে হবে, কেমন, এটা খেয়াল করো। A chemist is supposed to be highly observant, meticulous, passionate, and highly logical. তাই না? As a chemist, as a pharmacist, আমাদেরকে অবশ্যই কি হতে হবে? Very much passionate, কেমন, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। নিশ্চয়ই তোমরা কোয়ালিটি কন্ট্রোলের নাম শুনেছো বারবার, তাই না? একটু আগে আমরা আলাপ করছিলাম। সো কিউসিতে বাংলাদেশে যে ফার্মা কোম্পানিগুলো আছে, কিউসিতে কাজ করে কিন্তু মেইনলি হচ্ছে মেয়েরা, 90% ফিমেল কাজ করে। কেন ফিমেল কাজ করে? বিকজ দে হ্যাভ হায়ার প্যাশন দ্যান দি মেল। বুঝতে পেরেছো? কিউসিতে একই কাজ বারবার করতে হয়, প্রতিদিন করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, এবং এক্ষেত্রে দেখা যায় যে ফিমেলরা হাইলি এফিশিয়েন্ট। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ফার্মা ইন্ডাস্ট্রিতে তোমরা যদি ভিতরে খোঁজখবর নাও, দেখবা এটা, যে কিউসিতে কাজ করে ফিমেলরা। কেন? অনেক বেশি ধৈর্য লাগে, কেমন, অনেক বেশি বিরক্তি চলে আসে। তো এগুলা কারা কোপ আপ করতে পারে? ফিমেলরা এগুলা কোপ আপ করতে পারে ইজিলি। বাংলাদেশেরটা বলতেছি, বুঝছো? সো মেজরিটি অফ দি ফার্মা কোম্পানিজ ফিমেল আর ওয়ার্কিং ইন দ্য কিউসি ডিপার্টমেন্ট। বুঝতে পেরেছো? সো এটা বলে দিলাম আর কি, প্যাশন থাকতে হবে। আচ্ছা, to pursue an organic chemistry career path, you will need the following skills. আর কি কি স্কিল তোমাদের থাকা দরকার? সায়েন্টিফিক এন্ড অ্যানালাইটিক্যাল স্কিল। শুধু মুখস্থ বিদ্যায় পারদর্শী হলেই হবে না, you should have the analytical skill, যেমন ম্যাথমেটিক্যাল স্কিল তোমাদের অবশ্যই থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা অ্যানালাইজ করবা, ডেটা কিভাবে অ্যানালাইজ করবা, তো সেই স্কিলগুলো থাকতে হবে। যেমন একটা ইন্ডাস্ট্রি তোমাকে সব শিখিয়ে দিবে না, যদি তোমরা ইন অ্যাডভান্স শিখে ফেলো, লেটস সে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল বা পাওয়ার পয়েন্টের যে কাজগুলা, কেমন, ওরা তো শিখাবে না তোমাকে। সো ইন অ্যাডভান্স এই ব্যাচেলর থাকাকালীন সময়ে তোমাদেরকে এগুলো শিখে ফেলতে হবে, কেমন, এমএস এক্সেল এর বেসিক কাজগুলো, পাওয়ার পয়েন্টের বেসিক কাজ, ওয়ার্ডের বেসিক কাজ, কেমন, ডেফিনেটলি শিখে ফেলো। এগুলো বাইরে পড়াশোনা বলো বা দেশে ইন্ডাস্ট্রি বলো, যেখানেই যাও, ভেরি বেসিক এন্ড ফান্ডামেন্টাল অবশ্যই শিখতে হবে, জানতে হবে।
কেমন ইমেল লেখালেখি, বসকে ইমেল দিতে হবে, কলিগকে ইমেল লিখতে হবে, কেমন। সো এই ধরনের জিনিসগুলো আগে থেকেই তোমাদের জেনে ফেলা দরকার। কমিউনিকেশন স্কিল অবশ্যই ইট শুড বি ভেরি ভেরি স্ট্রং। যত বেশি কমিউনিকেশন স্কিলস তত বেশি কি হতে পারবা, ক্যারিয়ারে অ্যাডভান্স হতে পারবা। কেমন অ্যাটলিস্ট বস বা তোমাদের যে সিনিয়র পার্সন যারা, তাদের সাথে কমিউনিকেশন শুড বি ভেরি ভেরি স্ট্রং। বুঝতে পেরেছো? কমিউনিকেশনটা অবশ্যই ভালো হতে হবে এবং অ্যাজ এ টিম কাজ করতে হয়। নিশ্চয়ই জানো যে ইন্ডাস্ট্রির কাজগুলো হচ্ছে টিম ওয়ার্ক। একটা টিম 4-5 জন থাকে, দেন দে আর ওয়ার্কিং টুগেদার। সো ডেফিনেটলি ইউ শুড হ্যাভ দিস কমিউনিকেশন স্কিল। কেমন মিলেমিশে কাজ করা, যেটা নো ঝগড়াঝাটি, জাস্ট ওয়ার্ক টুগেদার। কেমন, সো টিম ওয়ার্কে কাজ করতে হবে। ম্যাথমেটিক্যাল স্কিল ডেফিনেটলি, প্রবলেম সলভিং স্কিল। কেমন কিছু না, অনেক অনেক প্রবলেম অ্যারাইজ করবে। তোমরা যখন কাজে ঢুকবা দেখবা যে অটোমেটিক অনেক ধরনের প্রবলেম, স্টার্টিং এ তো অনেক অনেক প্রবলেম হয়। সো প্রবলেম হবেই, দিস ইজ ভেরি নর্মাল, বাট ইউ শুড নো দ্য সলভিং স্কিলস। সো এক্ষেত্রে ইউ শুড ডিসকাস উইথ দ্য ম্যানেজার্স, উইথ ইউর বসেস, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ইউর কলিগস। কেমন, হাউ টু সলভ ক্রিটিক্যাল প্রবলেম। বুঝতে পেরেছো? সো প্রবলেম সলভিং স্কিলস অবশ্যই তোমাদের কোয়ালিটি, এই কোয়ালিটিটা অবশ্যই থাকতে হবে। অর্গানাইজেশনাল স্কিল, আচ্ছা এটার আগে কি ছিল? ফ্লেক্সিবিলিটি এন্ড ভার্সেটালিটি টু অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সিচুয়েশনস। সো এইটা দ্বারা কি বুঝতেছো বলো তো দেখি, একজন এক্সপ্লেন করতে পারো কিনা? ফ্লেক্সিবিলিটি এন্ড ভার্সেটালিটি টু অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সিচুয়েশন। একজন বলো দেখি এটা আসলে কি মিন করছে। স্যার বিভিন্ন সিচুয়েশনে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা থাকতে হবে। অ্যাবসলিউটলি বিভিন্ন মানে অধিক প্রেসারেতে নিজেকে কাজ করার এই যে ক্ষমতা, এটা থাকতে হবে। রাইট রাইট অ্যাবসলিউটলি। যেমন এটা বাংলাদেশের ক্ষেত্রে ভেরি মাচ ট্রু। কেমন নিশ্চয় জানো যে তোমাদেরকে ওভারটাইম করতেই হবে, বাধ্যতামূলক। কেমন ওভারটাইম, তোমার অডিটের সময় তো অনেক অনেক কাজ করতে হয়। তারপরে দেখবা যে এক এক সময় এক এক বস, তাই না? তো এই বসের সাথেও অ্যাডাপ্ট করা, কেমন বসের কথাবার্তা, এগুলোকে অ্যাডাপ্ট করার একটা মেন্টালিটি তোমাদের আগে থেকেই থাকতে হবে। কেমন ফ্লেক্সিবিলিটি বলতে যে এনি টাইম, লেটস সে তোমাকে, তুমি আজকে ডিউটি করলা রাত পর্যন্ত, আবার তোমাকে বললো যে বস তোমাকে বললো যে কালকে সকালে চলে আসো। বুঝতে পারছো? So, এরকম তোমার ফ্লেক্সিবিলিটিও থাকতে হবে। কেমন ভেরি চ্যালেঞ্জিং প্রফেশন, ভেরি চ্যালেঞ্জিং প্রফেশন। কেমিস্ট বলো, ফার্মাসিস্ট বলো, হোয়াটএভার, হাইলি চ্যালেঞ্জিং জব। কেমন জব লাইফ ইজ রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং। স্যার এই জন্য তো অ্যাব্রড ভালো, কারণ ওরা হচ্ছে আওয়ার ওয়াইজ কাজ করায়। এই তো বুঝতে পারছো, কেমন ভেরি গুড পয়েন্ট। ওখানে 5 ডেজ ওয়ার্কিং ডেজ, কেমন 5 দিন অনলি ওয়ার্কিং ডেজ, 2 দিন হচ্ছে ম্যান্ডেটরি ভ্যাকেশন, 2 দিন অবশ্যই ফ্রি ডে। বুঝতে পারছো? ম্যান্ডেটরি, প্রাইভেট অর্গানাইজেশন, পাবলিক অর্গানাইজেশন, হোয়াটএভার, 2 দিন অবশ্যই ভ্যাকেশন থাকবে। তো বুঝতেই পারতেছো, লাইফ উইল বি ইজিয়ার। ঠিক আছে 5 দিন কাজ করলা, বাট 2 দিন তো ফ্রি থাকতে পারলা। বাট ইন আওয়ার কান্ট্রি হোয়াট ইজ হ্যাপেনিং, পারলে 7 দিনও কাজ করায়। বুঝতে পারছো? তো বুঝতেই পারতেছো জিনিসটা। দেন এবং তোমরা যদি সিনিয়রদের খোঁজ খবর রাখো, তোমাদের যারা সিনিয়র, কেমন দেখবা যে সবাই মোটামুটি বোর্ড, তোমার 6 দিন কাজ করছে, ওভারটাইম করতেছে, কেমন অনেক প্রেসারে আছে, ফ্যামিলিকে টাইম দিতে পারতেছে না। সো দেয়ার আর মেনি চ্যালেঞ্জ ইন আওয়ার কান্ট্রি। ওকে, দেন তারপরে আসো যে তোমার অর্গানাইজেশনাল স্কিল। কেমন লেটস সে ধরো যে তুমি যে কাজটা করতেছো প্রপারলি করা। তুমি যদি বস পর্যায়ে থাকো বা সিনিয়র পর্যায়ে থাকো, ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, জুনিয়রদেরকে মেনটেন করতে হবে। সো দিস স্কিল, লিডারশিপ স্কিল তোমাকে অবশ্যই থাকতে হবে। কোলাবোরেটিং উইথ এক্সটার্নাল পার্টনার্স, অনেক সময় দেখা যায় যে একটা ইন্ডাস্ট্রি তার অনেক অনেক পার্টনার থাকে, অ্যাব্রোডের পার্টনার থাকে, কেমন অন্য কোনো কোম্পানির পার্টনার থাকে। সো তাদের সাথে কোলাবোরেশন, কেমন তাদের সাথে মিলেমিশে কাজ করার যে টেন্ডেন্সি, সেটা থাকতে হবে। টাইম ম্যানেজমেন্ট, কেমন এই যে দেখো এখানে আরেকটা পয়েন্ট বলতে হচ্ছে তোমাদেরকে, টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি সিরিয়াস অ্যান্ড ক্রিটিক্যাল ইস্যুস। বিশেষ করে পাঞ্চুয়াল হইতে হবে। হ্যাঁ অ্যাবসলিউটলি, বিশেষ করে বাইরের দেশে, আমি যদি সিম্পল জার্মানির কথা বলি, এখানে বস থেকে শুরু করে একদম লোয়ার লেভেলে যারা, এভরিবডি ইজ ভেরি সিরিয়াস এন্ড হাইলি পাংচুয়াল ইন দেয়ার ডিউটি। কেমন একজন লেটসে ধরো এমএসসি ক্লাসগুলো যখন আমরা করতাম, প্রফেসর যে টাইমে ধরো আসার কথা, এটা 10 মিনিট আগে চলে আসতো। বুঝতে পারছো? মিনিমাম 10 মিনিটস, ইভেন 5 মিনিটস অ্যাগো চলে আসতো। মানে ইন টাইম অবশ্যই তারা থাকবে। 12টা ক্লাস, এক্স্যাক্টলি 12টা।
কেমন উনি আগে চলে আসতো, দেন 12টায় স্টার্ট হতো লেটস সে। সো দে আর হাইলি সিরিয়াস, এবং সবচেয়ে আমি সিরিয়াস দেখছি এই বিষয়টাতে টাইম ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছো? এক্সাক্ট টাইমে শুরু করা। সো উই শুড বি প্র্যাকটিসিং দিস হ্যাবিট। যেমন এখন থেকে এটা আমাদের প্র্যাকটিস করা দরকার, স্পেশালি টাইম ম্যানেজমেন্ট। যদিও ঢাকা একটু টাফ, নিশ্চয়ই জানো তোমরা, জ্যাম ট্যাম থাকে রাস্তায়, সো ইট ইজ ভেরি টাফ হিয়ার ইন ঢাকা। যাই হোক, দেন তারপরে আসো যে টেকনিক্যাল বিভিন্ন স্কিল গুলা। কেমন টেকনিক্যাল স্কিল বলতে কি বোঝাচ্ছি আমরা? যে অ্যানালাইটিক্যাল মেথডস, বিভিন্ন সিনথেসিস বা বিভিন্ন মেশিন যেগুলো আছে, এসপিএলসি বা এনএমআর, কেমন যে ক্রিটিক্যাল মেশিন গুলো আছে, এইসব মেশিনের উপরে এক্সপার্টিজ। যদি এখন সম্ভব না তোমাদের, বাট যখন তোমরা কোম্পানিতে যাবা, এসব মেশিনের উপরে চেষ্টা করবা যে সর্বোচ্চ নলেজ নেওয়ার জন্য। বুঝছো? ইউটিউব, গুগল থেকে ইন অ্যাডভান্স জেনে নিবা বেসিকটা, বা তোমাদের ক্লাসেও পড়াবে এগুলো। দেন তোমরা প্র্যাকটিক্যালি ভালো করে এগুলা জানার চেষ্টা করবা, কেমন এসব মেশিনের খুঁটিনাটি বিষয়গুলো। ইভেন নট অনলি দ্যাট, তোমরা যে ট্যাবলেটের যে মেশিনগুলো নিয়ে কাজ করবা, ট্যাবলেট কম্প্রেশন মেশিন, ওখানে ফ্রাইবিলিটি টেস্টার, ওখানে গ্রানুলেটর আছে, কোটিং মেশিন আছে, প্যাকেজিং মেশিন আছে, বিভিন্ন ধরনের যে মেশিনগুলো আছে, চেষ্টা করবা যে অনেক বেশি জানার জন্য মেশিনগুলো কিভাবে কাজ করছে, কেমন খুঁটিনাটি বিষয়গুলো। স্যাম্পল প্রিপারেশন, হ্যান্ডলিং এন্ড মেইনটেনেন্স অফ ল্যাব ইকুইপমেন্ট, এবং ল্যাবের যেসব মেশিন পাতিগুলো আছে, ট্রাই টু গেট এনাফ নলেজ অন দ্যাট। সো এইসব টেকনিক্যাল স্কিল অবশ্যই তোমাদের কি হতে হবে? অনেক বেশি অ্যাডভান্সড লেভেল থাকতে হবে এসব বিষয়ে। দেন কি নিয়ে আলোচনা করবো আমরা? পেমেন্ট। কেমন যেটা তোমাদের একটা বড় ইস্যু, পেমেন্ট, যে কিরকম স্যালারি হয়। কেমন বাইরের দেশের ক্ষেত্রে যদি চিন্তা করা হয়, একটা অ্যাভারেজ স্যালারি যেটা যদি আওয়ারলি দেয় ফর এক্সাম্পল, তাহলে কিরকম হইতে পারে? $36.26 পার আওয়ার, কেমন ইউএস ডলার, যদি আওয়ারলি বেসিস হয়। বাট মোস্ট অফ দ্য কেস হচ্ছে তোমার মান্থলি বেসিস হয়, মান্থলি বেসিস স্যালারি। সো এখানে যেটা দেওয়া আছে দেখো, অ্যানুয়াল স্যালারি 75,420 ইউএস ডলার অ্যানুয়াল। সো এটাকে যদি 12 দিয়ে ভাগ দাও, কত হবে? 6,000 প্লাস, তাই না? 6,000 প্লাস ডলার, এটা হচ্ছে পার মান্থ। বুঝতে পেরেছো? সিম্পল কেমিস্টের স্যালারি, এবং এটা হচ্ছে অন অ্যাভারেজ। দ্যাট মিনস ধরো বড় কোম্পানি ছোট কোম্পানি সব অ্যাভারেজ করে এরকম স্যালারি দেওয়া হচ্ছে ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বুঝতে পেরেছো? জি স্যার। বাৎসরিক প্লাস বাৎসরিক মনে হয় 64 লাখ টাকার মতো। হ্যাঁ, মান্থলি কিরকম আসে বলো তো দেখি? মান্থলি $6,000 কিরকম আসবে? ধরো 4.5 লাখ টাকার মতো। বুঝতে পারছো? 4.5 লাখ প্লাস। তো যাই হোক, সো দিস ইজ দ্য অন অ্যাভারেজ স্যালারি অ্যাব্রড, বা আমেরিকার কথা যদি ধরি। দেন জব প্রোফাইল, এটা সম্বন্ধে এত ডিটেল বলবো না, যে তোমরা কি হিসেবে কাজ করতে পারো, তাই না? অ্যাজ হোয়াট, কি হিসেবে কাজ করতে পারো? অর্গানিক কেমিস্ট, অ্যানালাইটিক্যাল কেমিস্ট, সিনিয়র কেমিস্ট, রিসার্চ সায়েন্টিস্ট, কেমন টক্সিকোলজিস্ট, বা তোমার প্রফেসর, R&D ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিরেক্টর, কেমন ম্যানেজার টানেজার, হোয়াট এভার। তো তোমরা নিশ্চয়ই প্রথমে অফিসার হিসেবে ঢুকবা কোনো একটা কোম্পানিতে, বা এক্সিকিউটিভ অফিসার। দেন আস্তে আস্তে কি হবে? তোমাদের প্রমোশন হবে, তাই না? উইদিন 10 to 15 ইয়ার্স তোমরা ম্যানেজার বা অনেক অনেক উপরের যে পজিশন গুলো আছে সেগুলোতে তোমরা জব করতে পারবে, কেমন? সো দেয়ার আর মেনি অপশনস। এন্ড হোয়াট নেক্সট? জব সেক্টরস, কোন কোন জব সেক্টরস গুলো অ্যাভেলেবল, যেগুলো তোমরা অলরেডি জানো মেবি। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফুড কোম্পানি, বা ফ্লেভারস এন্ড ফ্রাগ্রেন্স ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফরেনসিক ল্যাবস এন্ড বায়োটেক কোম্পানি, কসমেটিক কোম্পানি, পেট্রোকেমিক্যাল কোম্পানি, অথবা পেপার ইন্ডাস্ট্রি, কেমন? সো বিভিন্ন সেক্টরে তোমরা কাজ করতে পারবো। সো শুধু যে ফার্মেসিতে কাজ করবা, ফার্মা ইন্ডাস্ট্রিতে জব করবা, নো। There are wide variety of sectors, wide variety of industries, wherever you can do the job. Come on, so just wait for another 1 year, then you can choose your career pathway. কেমন? যে সাবজেক্টটা পছন্দ হবে চিন্তা করবা যে ওইটার উপরেই এমএসসি বা ফার্দার কিছু করার জন্য। বুঝতে পেরেছো? সো এখনই ডিসাইড করার কোনো দরকার নেই, ওয়েট ফর অ্যানাদার 1 year. And what next?
স্যার Scope, ফরেনসিক ল্যাবে কি হ্যাঁ ফরেনসিক ল্যাবে হচ্ছে তোমার ডিএনএ নিয়ে কাজ করা হয়, কেমন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। নিশ্চয়ই জানো তোমরা যে বাংলাদেশে এটা ওই ডিবি বা তোমার সিআইডি ওরা কাজ করে এখন, তাই না? তো তোমার কোনো একটা ক্রিমিনাল ধরার জন্য, কোনো খুনি বা কিলার ধরার জন্য কি করে, পিস্তল বা ছুরিতে হাত লেগে থাকে না, যে যে কিল করবে তার হাত তো লেগে থাকে, হাতে একটা ছাপ তো থাকবে, ওই ছাপ থেকে তার ডিএনএটা বের করে, বুঝছো, ডিএনএ প্রোফাইল করে এক্সাক্ট কিলারটাকে বের করতে পারে খুব ইজিলি। এটাকে আমরা বলি ফরেনসিক ল্যাবস, বুঝছো, ক্রিমিনাল স্যার আইডেন্টিফিকেশন। ফরেনসিক ল্যাব কি সেম? হ্যাঁ হ্যাঁ, আবার অ্যাগেন, ময়নাতদন্ত আর ফরেনসিক ল্যাব? নো নো নো, ডিফারেন্ট। ময়নাতদন্ত তো হচ্ছে পোস্টমর্টেম, আই মিন তোমার এটা ডক্টররা করে মেনলি, কেমন, ডক্টররা করে যে তোমার মৃতদেহের মধ্যে কি কি চিহ্ন পেলো, ওরা ছুরি দিয়ে যদি মারে কাউকে তাহলে ও কি কি সাইন এন্ড সিমটম গুলো আর কি, কেমন, কোথায় কি রকম আঘাত পাইছে, কিভাবে আঘাত পেলে, এগুলো হচ্ছে পোস্টমর্টেম, মৃতদেহের যে অ্যানালাইসিস। আর ফরেনসিক ডিফারেন্ট, এটা হচ্ছে তোমার কিলার আইডেন্টিফিকেশন, বুঝতে পেরেছো, একজন পার্সনের আইডেন্টিফিকেশন, কে মারা গেল ওকে যদি না খুঁজে পায়, লেটস সে একটা অজ্ঞাত একটা লাশ পাচ্ছে রাস্তার পাশে, কেউ বলতে পারতেছে না যে এটা কে, তাহলে কিভাবে আইডেন্টিফাই করবে, জাস্ট দিস ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে তাকে আইডেন্টিফাই করা যাবে, তার এজ বের করা যাবে, কেমন, তার রেশিয়াল যে ক্রাইটেরিয়া সেগুলো বের করা যাবে। সো দিস ইজ দ্য ফাংশন অফ ফরেনসিক ল্যাবস, ফরেনসিক ফার্মাসিস্ট। সো এখানে কিন্তু ফার্মাসিস্ট কাজ করতে পারে, বুঝছো, অ্যাজ এ ফরেনসিক ফার্মাসিস্ট। আচ্ছা যাই হোক, দেন দ্য লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্কোপ অফ অর্গানিক কেমিস্ট্রি। আমরা অনেক কিছু বললাম, এটা সামারি কি তাহলে, কেমন, হোয়াট ইজ দ্য সামারি, দ্য কনক্লুশন? So organic chemistry has innumerous opportunities for people in the industry and academia to flourish. So বুঝতেই পারতেছো, there are many opportunities. তোমরা যে ফার্মেসি পড়তেছো এটারও কি আছে, lots of subdivisions, তোমাদের অনেক অপরচুনিটি আছে। সিম্পল ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারো, as well as a teacher, as a hospital pharmacist, as a clinical pharmacist, কেমন, as a industrial pharmacist, as a community pharmacist। যেটা দেখো কমিউনিটি ফার্মাসিস্ট বাংলাদেশে নাই তোমরা জানো, বাট এটা বাইরের দেশে হাইলি ডিমান্ডিং একটা জব। তোমরা কি জানো যে কমিউনিটি স্যার ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মেসি হিসাবেও তো নেয় না বাংলাদেশে। রাইট, জবের স্কোপ স্টিল ভেরি লিমিটেড। হয়তো 5-6টা হসপিটালে পোস্ট আছে, বাট হয়তো কত ম্যাক্সিমাম 50 জন হবে বা 50টা পোস্ট হবে ম্যাক্সিমাম, বুঝতে পারছো, এবং যেগুলো অলরেডি ফিল আপ। সো দেয়ার আর ভেরি ন্যারো স্কোপ to work as hospital pharmacists in our country. But community pharmacists, এটা সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে about community pharmacists? বলো দেখি, এটা কিন্তু more interesting, community pharmacists. Any idea from anybody? So দেখো স্যার এটা বিদেশে থাকে বেশিরভাগ, ওদের হচ্ছে অঞ্চল ভিত্তিক আচ্ছা এখানে একটু বলি, যে কেমন, স্যার কমিউনিটি ফার্মাসিস্ট ফার্মেসি বলতে মূলত বোঝাচ্ছে স্যার ওই যে বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন লেখে এগুলো ফিল্ড অফিসার হিসাবে এগুলো দেখা আচ্ছা কিংবা আচ্ছা এরকম কিছু। আচ্ছা, সো এখন বলতেছি যে হোয়াট ইজ এক্স্যাক্টলি কমিউনিটি ফার্মেসি এন্ড হু আর দ্য কমিউনিটি ফার্মাসিস্ট, কেমন, কারা। বাংলাদেশে তোমরা রাস্তায় রাস্তায় মোড়ে দেখতেছো না যে ফার্মেসি গুলো আছে, তাই না, লিগ্যাল ইলিগাল মিলিয়নস অফ ফার্মেসি দোকান, তাই না, ফার্মেসি শপ। এই সবগুলাতে যারা কাজ করে যে ফার্মাসিস্ট, তাদেরকে বলা হয় কমিউনিটি ফার্মাসিস্ট। বাট বাংলাদেশে তো এলোমেলো হজবরল, এখানে কোনো ফার্মাসিস্টই নাই মেনলি। এখানে যে আছে একজন এসএসসি পাস বা ক্লাস 8 পাস, ক্লাস 5 পাস, ওরও এখানে কাজ করে, তাই না, নিশ্চয়ই জানো। বাট অ্যাব্রোড, ইউরোপ আর আমেরিকা যদি চিন্তা করো, এসব কাজ করার জন্য কি দরকার হয়, একজন ফার্মাসিস্ট দরকার হয়, যেটা হতে পারে ডিপ্লোমাও হতে পারে, কোনো বিএসসি বা এমএসসি করা, বুঝতে পেরেছো, এবং দে হ্যাভ দ্য ভেরি গুড নলেজ অ্যাবাউট অল কাইন্ডস অফ ড্রাগস, যেগুলা ওই ফার্মেসির ভিতরে থাকে, যেসব ড্রাগ গুলো, যেমন একজন ডক্টর যে প্রেসক্রিপশন দিচ্ছে, প্রেসক্রিপশনে যেসব মেডিসিন গুলো আছে, সো এটার সাইড ইফেক্ট, এটা ইন্টারঅ্যাকশন, কেমন, এটা ডিসপেন্সিং, এই বিষয়গুলোতে ওই ফার্মাসিস্ট ইজ হাইলি এক্সপার্ট, বুঝতে পেরেছো। এবং একজন পেশেন্টকে যে যত ধরনের ইনফরমেশন দিতে হয়, কে দিবে, একজন কমিউনিটি ফার্মাসিস্ট সেটা দিবে, নট দি ডক্টর, বুঝতে পেরেছো। এবং এটা বাইরের দেশে স্ট্রিক্টলি কন্ট্রোল, এরকম মিলিয়নস অফ বিলিয়নস অফ ফার্মেসি হয়তো পাবা না,
খুবই স্ট্রিক্টলি কিছু ফার্মাসিস্ট পাবা, আই মিন ফার্মেসি দোকান পাবা, এবং যেগুলোতে কাজ করে কারা, অনলি দ্য ফার্মাসিস্ট, যারা এইসব ওষুধের উপরে হাইলি এক্সপার্ট, এবং যাদের ডিগ্রি আছে, তারা এখানে কাজ করে, এবং তাদেরও কি আছে এরকম মান্থলি হিউজ স্যালারি। বুঝতে পেরেছো? 4 লাখ টাকা ধরো মিনিমাম স্যালারি, যেটা ইউরোপে দেখলাম। সো যাই হোক, হাইলি ডিমান্ডিং জবস, এবং এটাও যদি বাংলাদেশে করা যেত এরকম খুবই ভালো হতো, তাই না? ফার্মাসিস্টরা অন্তত আনএমপ্লয়েড থাকতো না, বুঝতে পারছো? এবং আরো আরো ভালো হতো, এবং আমাদের চিকিৎসা ব্যবস্থাটাও অনেক বেশি ইমপ্রুভ হতো, পেশেন্টের জন্য আরো বেশি ভালো হতো। কারণ ডক্টররা কি দেয় না, টাইম দেয় না, নিশ্চয়ই জানো তাই না? পেশেন্টদেরকে খুবই টাইম, মানে কম টাইম দেয়, আই মিন 1 মিনিট কয়েক সেকেন্ড হয়তো টাইম দেয়, 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম দেয়। বাট ওই ফার্মাসিস্ট, কমিউনিটি ফার্মাসিস্ট কি করতো, পেশেন্টকে কাউন্সিলিং করতে পারতো ভালোভাবে, তাই না? ওই ওষুধ সম্বন্ধে সব ধরনের ইনফরমেশন দিতে পারতো। হ্যাঁ, এটা এইভাবে স্টোরেজ, এটা এতটুকু খেতে হবে, এটার সাইড এফেক্ট এই হতে পারে, এটার ইন্টারাকশন এরকম হতে পারে, তাই না? একজন কমিউনিটি ফার্মাসিস্ট ক্যান ডু অল অফ দিস জবস। যাই হোক, আমরা শেষ করি, আমাদের হাতে টাইম নেই আসলে। So with a rising emphasis on drug development, chemical toxicology analysis, quality testing, and organic chemistry is bound to find several great professional opportunities. তাই না? অনেক অনেক অপরচুনিটিস, সেটা ড্রাগ ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরো আরো বিভিন্ন সেক্টর। The demand for organic chemists is the pharma, cosmetic industry, and energy-based industry is ever increasing. এবং একজন অর্গানিক কেমিস্টের যে ডিমান্ড, সেটা হচ্ছে এভারলাস্টিং, কন্টিনিউয়াস, এটা চলতেছে এবং চলবে, ডিমান্ড থাকবেই আনলিমিটেড। Therefore, employment in a public or private sector for an organic chemist is certain. So তাদের এমপ্লয়মেন্ট নিয়ে কোনো চিন্তা না করলেও চলবে। As a science that manifests in all sectors, organic chemistry is found in all walks of life with an eternal learning and application scope. So আমরা এটাই বুঝতেছি যে অর্গানিক কেমিস্ট্রি পড়ে কি হবে না, আই মিন আনএমপ্লয়েড থাকার কোনো ধরনের চান্স নাই, বরং কি করতে পারি আমরা, বিভিন্ন সেক্টরে আমাদের যে নলেজ সেটাকে আমরা ফ্লাওয়ারিশ করতে পারি। কেমন? অর্গানিক কেমিস্ট্রি পরেও কি করা যায়, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করা যায়, একটা বায়োটেক কোম্পানিতে কাজ করা যায়, একটা কেমিস্ট কোম্পানি, একটা কসমেটিক ইন্ডাস্ট্রিতে কাজ করা যায়। So there are wide variety of sectors. If you have great knowledge in organic chemistry, not only this but also in pharmacy, in simple chemistry, in biochemistry, whatever it is. বুঝতে পেরেছো? অর্থাৎ নলেজ ইজ দ্য আলটিমেট পাওয়ার। যদি তোমাদের কোয়ালিটি থাকে, তোমাদেরকে কেউই কখনো থামাতে পারবে না, কেমন? নেভার স্টপিং ইউ। সো জাস্ট ইউ শুড ফোকাস অন দি কোয়ালিটি, কেমন? ট্রাই টু ডেভেলপ ইউর কোয়ালিটি। শুধু একাডেমিক না, চেষ্টা করো যে তোমার আইটি বা ল্যাঙ্গুয়েজ এগুলোর উপরও যাতে তোমাদের ভালো নলেজ যাতে থাকে। বুঝতে পেরেছো? একদম এটা বলে কি, আই মিন অলরাউন্ডার হইতে হবে তোমাদের, কেমন? নট অনলি একাডেমিক প্লাস টেকনিক্যাল নলেজ যেগুলো আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার আইটি। So try to develop yourself and be a qualified pharmacist. হাতুড়ে pharmacist না, try to be a highly qualified pharmacist. কেমন? Okay, so any question তোমাদের? Quick. Any question? স্যার এখান থেকে আমাকে কেমন কোশ্চেন আসতে পারে? এক্সামে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলোর উপর থেকেই থাকবে যে তোমাদের কোথায় কোথায় জবের স্কোপ গুলো আছে, কেমন, কি ধরনের কোয়ালিফিকেশন লাগবে, জাস্ট এখানে যা আছে, কেমন, এই স্লাইড গুলোতে বেসড অন দিস তোমাদের কোশ্চেন স্যার গুলো। এই স্লাইড বুঝিনি, আরেকবার বলো। স্যার এই স্লাইডটা তো এখনো দেন নাই জিসিআর। হ্যাঁ হ্যাঁ, এটা আজকেই পাবা, কেমন? আজকে সব দিয়ে দিচ্ছে, কেমন? কালকের ইয়েগুলো, ভিডিও রেকর্ডিং, তোমার পিডিএফ ফাইল, কেমন, সবগুলাই যে কিছুক্ষণ পর পরে দিয়ে দিচ্ছে, কেমন? তোমরা সব পেয়ে যাবা। বাট এই ইয়েটা, আই মিন এই লেকচারটা কেন আমি চিন্তা করলাম, কারণ তোমাদের অ্যাটলিস্ট মিনিমাম একটা নলেজ থাকা দরকার যে কেন অর্গানিক কেমিস্ট্রি বা এইসব টেকনিক্যাল নলেজ গুলো, কেমন, যে তোমার সারাউন্ডিং যে নলেজ সেগুলো কেন দরকার আসলে। সো নট অনলি অ্যাজ অর্গানিক কেমিস্ট বাট অলসো অ্যাজ এ ফার্মাসিস্ট তোমাদের এই ধরনের নলেজ গুলো, কোয়ালিফিকেশন গুলো থাকা উচিত, কেমন? এবং এটার উপর ফোকাস করা এখন থেকেই দরকার আমাদের। ওকে, সো থ্যাংক ইউ এভরিবডি ফর লিসনিং, কেমন? দেখা হবে নেক্সট উইকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।